জনাব মীর সাজ্জাদ জনাব মীর সাজ্জাদের ঢাকায় দুটি বাড়ি আছে। আমরা যতগুলো অঙ্ক এখন পর্যন্ত সমাধান করেছি, দুইটা বাড়ির মালিক কেউ ছিল না, একটা বাড়ির মালিক ছিল। একটা কাজ করতাম, শেষ হয়ে যেত। ঠিক আছে? তো এখন কোনো অসুবিধা নেই। দুইটা বাড়ি মানে হচ্ছে তোমাকে কাজ দুইবার করতে হবে। দুইটা বাড়ি একসাথে করার কোনো সুযোগ নেই। তুমি প্রথম বাড়ির কাজ শেষ করে দ্বিতীয় বাড়ির কাজ করবা, দেন আরও যদি থাকে তুমি তার কাজ করবা পরবর্তীতে। ঠিক আছে? তো জনাব মীর সাজ্জাদ এর ঢাকায় দুটি বাড়ি আছে। বাড়ি দুটি থেকে 2022-23 আয় বছরে তার আয় ও ব্যয় ছিল নিম্নরূপ। প্রথম বাড়িটি একটি বেসরকারি সংস্থার নিকট ভাড়া দিয়ে মাসিক 47,500 টাকা নিট ভাড়া পান। এখানে একটা ব্যাপার খেয়াল করো, বেসরকারি সংস্থাকে ভাড়া দিয়েছে, আবার বলছে মাসে পায় 47,000, আবার বলছে নিট ভাড়া। নিট ভাড়া মানে বুঝো তো? নিট ভাড়া মানেই এইখানে কিন্তু একটা গল্প আছে। যেহেতু নিট ভাড়া বলছে, তার মানে এইখান থেকে ট্যাক্স বাদ দিয়ে দেওয়া। নিট ভাড়া পান। এখানে কিন্তু একটা উত্তর সংকেত আছে যে মোট ভাড়া হচ্ছে টোটাল ভাড়া, নিট ভাড়া মানে হচ্ছে এখান থেকে কর বাদ দেওয়া। তুমি জানো বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে 5% উৎসে কর আছে, তার মানে ওরা উৎসে কর বাদ দিয়ে বাকি টাকা এখানে বসিয়েছে। ওকে, একটা উত্তর সংকেত। আবার বেসরকারি সংস্থাকে ভাড়া দিয়েছে, এটাও আরেকটা উত্তর সংকেত। ভাড়া অনুযায়ী সংস্থাটি নৈশ প্রহরীর মাসিক বেতন 10,000 টাকা পরিশোধ করে। ভাড়া চুক্তি অনুযায়ী সংস্থাটি নৈশ প্রহরীর মাসিক বেতন 10,000 টাকা পরিশোধ করে। বাড়িটির পৌরমূল্য 5 লক্ষ টাকা। উক্ত বাড়ির জন্য তিনি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 2,25,000, পৌরকর 40,000, ভূমির খাজনা 6,000, গৃহ নির্মাণ ঋণের সুদ বাবদ 1,25,000 টাকা ব্যয় করেন। এই পর্যন্ত যা ছিল সবটুকু ছিল প্রথম বাড়ির। এর পরের অংশে আমরা কিন্তু আপাতত যাচ্ছি না। ঠিক আছে? আমরা এখানেই স্টপেজ দিব, দেন এতটুকুই আমরা সমাধান করব। কেন? পরের গল্পটা হচ্ছে দ্বিতীয় বাড়ির গল্প। এটা আমরা দ্বিতীয় বাড়ির গল্প পরে দ্বিতীয়টার কাজ করব। আচ্ছা, এরপরে বলছিল জনাব মীর সাজ্জাদ বাড়ি ভাড়া খাতে আয়ের জন্য ব্যাংক হিসাব সংরক্ষণ করেন না। এটা একদম আপডেট একটা ইনফরমেশন। যদি আমাদের করদাতা ব্যাংকে হিসাব সংরক্ষণ না করেন, দুইটা শর্ত: সে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিতে হবে, প্রথম শর্ত। আর ভাড়া মাসে 50,000 টাকার অধিক হইতে হবে। যদি ভাড়া 50,000 টাকার অধিক হয় এবং সে ব্যাংকের মাধ্যমে লেনদেন না করে, তাহলে করদায় নির্ণয় করার সময় তার জরিমানা গুনতে হবে। তো যেহেতু তার ভাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে দেওয়া, আমরা ভাড়া বের করে দেখব 50-এর উপরে যায় কিনা। যদি চলে যায়, তবে আমরা তার জরিমানা হিসেব করব, কারণ সে ব্যাংকে আয় বের হিসাব ব্যাংকে সংরক্ষণ করেন না। যদি করে তাহলে জরিমানাটা লাগবে না, যেহেতু করে না স্পষ্ট বলছে, তাহলে জরিমানা তোমাকে কার্যকর করতে হবে। দেন একদম শেষ লাইন ছিল 2023-24 করবর্ষে 2023-24 আমাকে কি করতে হবে? গৃহ সম্পত্তি খাতে মোট আয় ও করাদায় নির্ণয় করতে হবে। যদিও এই ব্যাংকের মাধ্যমে হিসাব সংরক্ষণ না করলে যে আইনটা কার্যকর হয়, সেই আইনে এটাকে গৃহ সম্পত্তি খাতে আয় বলে না, এটা হচ্ছে ভাড়া খাতে আয়। এখানে ওই যে আগে যে টাইপ ছিল ভুলই আছে, কিছু করার নেই। তুমি আপডেট রিয়েল ইনফরমেশনটা লিখবা, ভাড়া খাতে আয় লিখবা, গৃহ সম্পত্তি খাতে আয় লিখবা না। ঠিক আছে? তো চলো, তুমি টেবিল করো, আমি ধীরে ধীরে মানগুলো বসাচ্ছি, তুমিও থাকো সাথে। আরেকটা ব্যাপার তোমাকে বলে রাখি, আমরা যেহেতু দুটি বারের হিসেব করব, দুটি বারের যেহেতু হিসেব করব, আমরা এক টেবিলেই করতে পারবো। তো এক টেবিলে করার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, টেবিলের টাকার কলাম একটা বেশি দিতে হবে। তুমি টাকার কলাম করো। আমরা টাকার কলাম নর্মালি দুইটা ইউজ করতাম, আজকে একটা বেশি ইউজ করবা, তিনটা। তুমি তিনটা টাকার কলাম করো। ঠিক আছে? তুমি তিনটা টাকার কলাম করো, আর আমি ধীরে ধীরে লিখতেছি সব। তুমি ঝটপট তিনটা টাকার কলাম করো। জনাব মীর সাজ্জাদ, তাহলে করদাতার নাম মীর সাজ্জাদ। করদাতার নাম মীর সাজ্জাদ। আয় বর্ষ 23-24, করবর্ষ 24-25, মোট আয় নির্ণয়। ভাড়া হইতে আয় ধারা 35 থেকে 39 লিখব। তারপর আমি লিখব প্রথম বাড়ি, মানে প্রথম বাড়ির কাজটা শেষ করে তারপর আমি দ্বিতীয় বাড়ির হিসেব করব। তো তুমি আসো, আমরা কত করে ভাড়া দিয়েছিলাম, তুমি আমাকে একটু হেল্প করো গুণ করে।
আমরা প্রথমে ভাড়া দিয়েছিলাম, প্রথম বাড়িটি ভাড়া দিয়েছিলাম, মাসিক ভাড়া ছিল 47,500 করে। ওকে, তাহলে লিখো বার্ষিক ভাড়া 47,500 করে গুণ দাও তো। 47,500 ইন্টু হবে কত দিয়ে? ভাইয়া 12। 5,70,000। ওকে, কত হয় ভাই? 5,70,000। 5,70,000। ওকে, তুমি তো জানো যে যদি আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিই উৎসে কর যোগ হবে, তাই না? আচ্ছা, আজকে যে আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিয়েছি এটা কি সত্যি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিয়েছি? জি এটা ভাইয়া। শিওর কিনা? ওকে, কারণ বলছে বেসরকারি সংস্থাকে আমরা ভাড়া দিয়েছি। যেহেতু প্রশ্নে স্পষ্ট বলা আছে বেসরকারি সংস্থা, তার মানে অবশ্যই বাণিজ্যিক। এবং আরেকটা ক্লু হচ্ছে এখানে বলছে নিট ভাড়া, তার মানে এখান থেকে কিছু টাকা কর্তন করা হয়েছে। নিট মানে অবশ্যই কোনো কিছু কেটে দিলে ওটা নিট হয়, নয়তোবা টোটাল মোট হয়। যেহেতু নিট, তাহলে এখানে তোমাকে যোগ উৎসেকর যোগ করতেই হবে। তো আমরা লিখব যোগ উৎসেকর। উৎসেকর আমরা কিভাবে যেন বের করি? এই যে টাকাটা ছিল, এই টাকাটাকে আমরা অলওয়েজ 95 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করব। করলে রেজাল্টটা কত আসে আমাকে একটু জানাও। প্রায় 30,000। 30,000। ওকে, তাহলে 5,70,000-এর সাথে 30 যদি যোগ করি তাহলে কত হয়? 6,00,000। 6 লক্ষ। এরপর আমাকে আরেকটা ব্যাপার এখানে স্পষ্ট করেছে, ভাড়াটিয়া নাকি আরও টাকা দিচ্ছে আমাদেরকে। ভাড়া চুক্তি অনুযায়ী সংস্থাটি নৈশ প্রহরীর মাসিক বেতন 10,000 টাকা পরিশোধ করেন। মানে যাদের কাছে আমি ভাড়া দিয়েছি বাড়িটি, তাদেরকে আমি কি করেছি, তাদের কাছ থেকে আমি ক্যাশ টাকা নিয়ে যাচ্ছি। আবার বলছি আমার যে সিকিউরিটি গার্ড আছে তার ভাড়া তোমরা দিবা, ওই সিকিউরিটি গার্ডের বেতন তোমরাই পে করবা। তাহলে ওইখানে তারা পে করছে 10,000, তাহলে এটাকে বলা হয় ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত খরচ। ভাড়াটিয়া যদি ভাড়ার অতিরিক্ত কোনো কিছু পরিশোধ করে তাহলে সেটা অবশ্যই যোগ করতে হবে। তার আমরা লিখব যোগ ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত নৈশ প্রহরীর বেতন। ঠিক আছে, আমি শুধু বেতন লিখে রাখি। নৈশ প্রহরীর বেতন তুমি লিখতে পারো। আচ্ছা, বেতন কত পে করছে ওরা? বেতন কত পে করছে? ভাইয়া 10,000 করে 12 মাসে 1,20,000। 10,000 ইন্টু 12। 10,000 ইন্টু 12, 1,20,000। ওকে, তাহলে দেখো ওরা আমাকে পে করছে 6 লক্ষ, 5,70,000 গভর্নমেন্টকে পে করছে 30, মোট ভাড়া হচ্ছে 6 লাখ, অতিরিক্ত আরও পে করছে 1,20,000। তাহলে মোট ভাড়া হয়ে যাচ্ছে কত? সাত 7,20,000। লক্ষ বিশ 7,20,000। এবার আসো, 7,20,000 তো ভাড়া, আমরা পৌরমূল্য লিখব। পৌরমূল্য কত আসে একটু দেখো। পৌরমূল্য কত ছিল বাড়িটির? বাড়িটির পৌরমূল্য ছিল 5 লক্ষ। বাড়িটির পৌরমূল্য যদি 5 লক্ষ হয়, আমাদের এটা তো ছিল 7 লক্ষ। পৌরমূল্য যদি 5 লক্ষ হয়, আমরা কি 5 লক্ষ লিখবো নাকি হাফ লিখবো, কারো মনে আছে? ভাইয়া 5 লক্ষ লিখবো। পাঁচ এটা লক্ষ ফুল লিখবো। বাড়ি ভাড়া দেওয়া আমরা আছে। সম্পূর্ণ বাড়ি ভাড়া দিয়েছি, তাই হাফ বা 1/3 করার সুযোগ নেই। আমরা ফুল 5 লক্ষই লিখব। এবং 5 লক্ষ এবং উপরের যে ছিল 7 লক্ষ, তাই না? ওই দুইটার জি যে, হ্যাঁ, যেটি বড়। হ্যাঁ, ওই দুইটার মধ্যে যে বড় ওইটা আমরা নিয়ে যাব। একটু এইখানে লিখবো 7 লক্ষ, তারপরে লিখবো 5 লক্ষ। এই দুইটার মধ্যে যেটি বড় সেটি বাইরে চলে আসবে। বড় কত আসছে? 7,20,000। আমি এই পর্যন্ত থেমে গেলাম। তোমার যদি এর ভিতরে কোথাও কোনো ঝামেলা থাকে আমাকে জানাও, তারপরে আমরা বাকিগুলো নিয়ে কথা বলবো। এই পর্যন্ত কারো কি কথা আছে? আমরা যতটুকু এখন পর্যন্ত করেছি এই পর্যন্ত কারো ঝামেলা আছে? বাড়ি ভাড়া দিয়ে সে না পাচ্ছে ভাই। 5,70,000, উঠছে কর আছে অবশ্যই যোগ করতে হবে। ভাড়াটি আরও অতিরিক্ত খরচ দিচ্ছে আমাকে, সেটাও যোগ করতে হবে। দেন পৌরমূল্য ছিল, পৌরমূল্য 5 লক্ষ, যেটা বড় সেটা বাইরে নিয়ে আসছে। ওকে, ফার্স্ট স্টেপ আমাদের শেষ। এবার আসো খরচ বাদ দিব। আজকে খরচ তো অবশ্যই 30%, এই বিষয়ে তো কারো মনে হয় কোনো ডাউট নাই, তাই না? অবশ্যই আজকে খরচ হচ্ছে 30%। তাহলে এই
7,20,000 30% বসাও, বাইরে যেটা আসছে এটার উপর। হ্যাঁ, 7,20,000 30% কত আসে একটু জানাও তো আমাকে। ভাই 2,16,000। 2,16,000। এবার আমি দেখি আর কি কি খরচ ছিল, যদি থাকে আমি তাদেরকে বসাবো, না থাকলে তো বসাবো না। দেখি আমার আর কি কি লিস্টে খরচ ছিল ওদের বলা। পৌরমূল্য, উক্ত বাড়ির জন্য মেরামত ও রক্ষণাবেক্ষণ, পৌর কর ছিল 40,000, ভূমির খাজনা 6,000। পৌর কর 40, ভূমির খাজনা 6। পৌর কর 40, ভূমির খাজনা ছিল, ভূমির খাজনা কত ছিল ভাইয়া? ভাই 6,000। 6,000। এরপর কে আছে দেখো তো, ভূমির খাজনা, গৃহ ঋণের সুদ। নির্মাণ ঋণের সুদ 1,25,000। ওকে, ঋণের সুদ লিখে ফেলবো। ঋণের সুদ 1,25,000। আর কিছু নাই, যেহেতু আর কিছু নাই আমি বাকিগুলাকে ডিলিট করে দিই। আচ্ছা, বাড়িটা শূন্য ছিল, খালি ছিল, এরকম কোনো গল্প আমাদের এখানে আছে কিনা আমরা একটু চেক দিয়ে যেতে পারি, সমস্যা নেই। 2 মাস খালি ছিল, এটা দ্বিতীয় বাড়ির গল্প, ঠিক আছে? প্রথম বাড়ির গল্পে আমি আর কিছু দেখতে পাচ্ছি না, যদি তুমি কিছু দেখতে পাও আমাকে জানাও। না ভাই, আর কিছু নাই। ওকে, এরপরেও কারো একটা প্রশ্ন থাকতে পারে, আমি নিজেই সেই প্রশ্নটা সামনে নিয়ে আসি এবং আনসার দিচ্ছি, ঠিক আছে? যেমন, অনেকেই মনে করতে পারে এই যে ভাড়াটিয়া যে টাকাটা দিয়েছিল এখানে 1,20,000, এটা তো খরচ হিসেবে আসবে। যেমন, ভাড়াটিয়া যখন পৌর কর পে করতো তখন কিন্তু আমরা পৌর কর নিচে লিখতাম, তাই না? আজকে লিখবো না, কেন জানো? ভাড়াটে যে খরচটা দিচ্ছে সেটা খরচ হিসেবে দিচ্ছে, এখানে যোগ হচ্ছে, বাট সেটা কিন্তু রোলে পড়ে না যে অনুমোদনযোগ্য খরচে সে আসবে। এই জন্য আমরা ওই নৈশ প্রহরীর বেতনটা আমরা এখানে আনতে পারি নাই। নৈশ প্রহরীর বেতন কখনোই এখানে আসবে না, কে দিচ্ছে এটা ব্যাপার না। ওকে, সবটা যোগ করে দেখো তো কত আসে। ভাই সবটা তিন যোগ, লক্ষ 87,000। 3,87,000। ওকে, ভাই তিন 2 লক্ষ লেখছেন। 3,87,000। এবার 7 লক্ষ থেকে এটা বাদ দিয়ে দাও, রেজাল্টটা বাইরে পাঠায় দাও, রেজাল্টটা বাইরে পাঠায় দাও, একদম 3 নম্বর কলামে। 3,33,000। 3,33,000। তুমি চাইলে এই টাকাটার বরাবর, আমি লিখে রাখি, তুমি চাইলে এই টাকাটার বরাবর লিখতে পারবা। কি লিখতে পারবা বলি, প্রথম বাড়ির মোট আয়, চাইলে লিখতে পারবা, সুন্দর হবে। প্রথম বাড়ির মোট করযোগ্য আয়, এটা হচ্ছে প্রথম বাড়ি থেকে আমরা যে পরিমাণ টাকা ইনকাম করেছি সেটা পেয়েছি। চলো এবার দ্বিতীয় বাড়ির কাজ করব, তবে তার আগে তুমি দেখো তোমার কোনো কোশ্চেন আছে কিনা। থাকলে শেষ করে সামনে যাও, না থাকলে আসো আমরা সামনে যাই। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের সেম আইটেমগুলো লিখতে হবে তো, প্রায়। আমি এটার কপি রেখে দেই কারণ আমার লিখতে সুবিধা হবে। আমি এখানে লিখব দ্বিতীয় বাড়ি। আমি দ্বিতীয় বাড়ির হিসেব করব। প্রথম বাড়িতে যদি তোমার কোনো প্রবলেম না থাকে দেন চলো আমরা দ্বিতীয় বাড়ির গল্পটা পড়ি এবং মান বসানোর চেষ্টা করি। দ্বিতীয় বাড়ির গল্পটা কোত্থেকে শুরু হয়েছিল, এই যে দ্বিতীয় বাড়িটি মাসিক 30,000 টাকায় ভাড়া দেওয়া হয়েছে। বাড়িটির পৌরমূল্য 3,50,000। ভাড়া চুক্তি অনুযায়ী ওই বছর তিনি ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল 20,000 টাকা পরিশোধ করেন। তার মানে ভাড়া চুক্তি অনুযায়ী ওই বছর তিনি ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল, ভাড়াটিয়া বিদ্যুৎ বিল দেয়নি, ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল মানে হচ্ছে মালিক দিয়েছে। এছাড়াও পৌর কর এত টাকা, ওয়াসার বিল এত টাকা, মেরামত ব্যয় এত টাকা,
তারপর হচ্ছে বাড়িটি 2 মাস খালি ছিল, আর তো কোনো গল্প নেই। ওকে, তো এটা কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেয়নি, এটা নর্মাল। যেহেতু নর্মাল, তুমি আসো আগে বার্ষিক ভাড়া আমরা বের করি। বার্ষিক ভাড়া কত টাকা করে ভাড়া দিয়েছি দ্বিতীয় বাড়িটি? ভাইয়া 30,000। 30,000 করে। ওকে, তাহলে আমি এখানে 30,000 ইন্টু 12 কত হয় ভাইয়া? ভাইয়া তিন তিন লাখ লক্ষ ষাট হাজার 3,60,000। আর কি ছিল দেখো তো? আর একটা এখানে তো ছিল মালিক হ্যাঁ, কর্তৃক। উৎসেকর নাই। উৎসেকর নাই, এখানে আমরা বিয়োগ করব। এটা আমি রেড করে দিই যেন ক্লিয়ার দেখা যায়। আমরা ভাড়াটিয়া কর্তৃক না, মালিক কর্তৃক পরিশোধিত। মালিক কি দিচ্ছে যেন? বিদ্যুৎ ভাইয়া বিল। বিদ্যুৎ বিল। ওকে, একটা বিল দিচ্ছে, সেটা এখান থেকে বাদ দিতে হবে। কত টাকা ভাইয়া? মাসে 20,000 নাকি টোটাল 20,000 দেখো ভাইয়া তো একটু। বাৎসরিক 20,000। ভাড়া চুক্তি অনুযায়ী ভাড়াটের বিদ্যুৎ বিল এত টাকা পরিশোধ করেন, মাসে বলে নাই, ঠিক আছে? তার মানে বাৎসরিক 20,000। 20,000 বাদ দিয়ে দেখো তো কত আসে। 3 লক্ষ, 3,40,000। 3,40,000, এখানে আমরা বসাবো পৌরমূল্য। এবার আসো তো, তার পৌরমূল্য কত ছিল? বাড়িটির পৌরমূল্য কত ছিল দেখি। ভাইয়া 3 লক্ষ তিন লক্ষ 50। পঞ্চাশ পৌরমূল্য ছিল 3,50,000। এবার আসো, এই দুইটার মধ্যে কে ছোট? এই দুইটার মধ্যে যে ছোট সে বাইরে চলে যাবে। বড় যাবে না। হ্যাঁ, যেটা বড়, সরি, এই দুইটার মধ্যে যেটা বড় আমরা তাকে বাইরে পাঠিয়ে দিব। দেখো তো বড় কে আসে। ভাইয়া পৌর মূল্যটা। 3,50,000। হুম, ওকে পাঠাও। তাহলে আমরা পাঠাবো 3,50,000কে বাইরে পাঠিয়ে দেব। ওকে, আমরা একজনকে পেয়েছি, যেটি বড় তাকে বাইরে পাঠালাম। এবার সব অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ মেরামত ও রক্ষণাবেক্ষণ তুমি জানো এখানে হবে 25, যেহেতু আবাসিক। 3,50,000-এর 25 কত দেখো তো? 87,500। 87,500। এরপর আর কি কি আছে দেখি। কি কি খরচ ছিল? পৌরকর 15,000, আর শূন্যতা ভাতা। পৌরকর, শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা আমরা কিভাবে বের করি মনে আছে তোমার নিশ্চয়ই? এই বাইরে ভাইয়া যাওয়া শোনো, টাকাটাকে। বলো। ভাই শোনতা ভাতাটা নিয়ে একটা প্রশ্ন ছিল ভাইয়া। আচ্ছা, শেষ করি, দাঁড়াও, তোমার প্রশ্ন উত্তর দিব। আমরা যে টাকাটা বাইরে নিয়েছি সেই টাকাটাকে 12 দিয়ে ভাগ করে দিব। আর কয় মাস খালি ছিল একটু দেখো তো? 2 মাস খালি ছিল, 2 দিয়ে গুণ করে দাও। আমাকে জানাও তো টাকাটা কত আসে। আটান্ন আটান্ন হাজার হাজার তিনশো তিনশো তেত্রিশ তেত্রিশ 58,333। 58,333। ওকে,
বলো ভাইয়া, তোমার শূন্যতা বাথানের কোশ্চেনটা বলে ফেলো। ভাইয়া আমরা পৌরমূল্যর এইখানে যেটি বড় ওইটার উপরে শূন্যতা বাধাটা 1,60,833। 1,60,833। এবার বাইরে পাঠায় দাও। 1,89,163। 1,89,000 না? 133 না 333? 163। 163, ওকে। এটার বরাবর পাঁচ তুমি লিখতে পারো, এটা হচ্ছে দ্বিতীয় বারেটির মোট করযোগ্য আয়। দ্বিতীয় বারেটির মোট করযোগ্য আয় পেয়েছো তুমি যেটা। এবার এখন দুইজনের টাকা যোগ করে দাও। এটা হচ্ছে পাড়া খাতে মোট আয়। ভাইয়া এটা 1,67 হবে। বলো, বুঝি নাই। 1,79,700 হবে, এটা ওই যে 167। ওকে, দেখতেছি। এটা এটা একশো ভাই সাতষট্টি হয়। ভাই 63 জায়গায় 67 হবে শুধু। সমস্যা নেই, ওকে। ভাইয়া আবার 3,33,000 এবং 1,89,167 এই দুইটা যোগ করে আমাকে জানাও কত হয় বাড়া খাতে মোট আয়। 5,22,167। মোট আয় তুমি যদি লিখো মোট করযোগ্য আয়, সমস্যা নেই। কত ভাইয়া? লাস্ট 5,00,000। 22,167। 22,167। এটা হচ্ছে আমাদের লাস্ট মোট করযোগ্য আয়। আমাদের আনসার যদি এইখানেই শেষ থাকতো, আমরা এইখানেই শেষ করতাম। আমাদের করদায় বের করতে বলছে, সো আরেকটা টেবিল করো করদায়ের জন্য। আরেকটা টেবিল করে ফেলো করদায়ের জন্য। চলো করদাই বের করি। করদাই বের করার ক্ষেত্রে আজকে জরিমানা আছে কিন্তু। কেন? সে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নাই। মনে আছে নিশ্চয়ই? অঙ্কে স্পষ্ট মেসেজ দিয়েছিল মীর সাজ্জাদ বাড়ি ভাড়া খাতা এর জন্য ব্যাংক হিসাব সংরক্ষণ করেন না। যেহেতু ব্যাংক হিসাব সংরক্ষণ করেন না, তার করদাই বের করে তারপরে আমাদের কি করতে হবে? জরিমানা কাউন্ট করতে হবে। আমি এইটা নিয়ে যাই, তাহলে আমার জন্য লিখতে সুবিধা হবে। তোমরা টেবিলটা করে ফেলো ভাই। প্রথম টেবিলটা করে ফেলো, বিবরণ, করের হার, টাকা। তুমি জানো 3,50,000 পর্যন্ত জিরো। আমাদের কত ছিল আয়? বা 5,22,000। 5,22,167। ওকে, তাহলে প্রথম করদাই হবে প্রথম 3,50,000 পর্যন্ত জিরো। এরপরে স্টেপটা কত? 1,00,000। 1,00,000-র 5%, 5,000, এটা ঠিক আছে। এই 1,00,000 আর 3,50,000 বাদ দেওয়ার পর আর কত থাকে একটু বিয়োগ করে জানাও তো।
ভাইয়া 72,167। শুধু 72,167, তাই না? জি ভাইয়া। 72,167। ভাইয়া শোনো, এই 5,22,167 থেকে আমরা প্রথম 3,50,000 বাদ দিব, এটার উপর কর নাই, 0%। তারপর আরো 1 লক্ষ টাকা লিখবো, যেটার উপর 5%, 5,000। এরপরে 3,50,000 এবং 1,00,000, 4,50,000 বাদ দিলে যেটা থাকে 72,167, তার উপর 10%। এটা কত হয়? 1,700? না, 7, ভাইয়া 2, 1, 7,217। 6। আচ্ছা, 17 বানিয়ে দিই। তো 7 আর 5, 12, 12,217। 12,217 হচ্ছে আমাদের মোট কর। এবার এই মোট কর কিন্তু গভর্নমেন্ট এটা নিচ্ছে না। কেন নিচ্ছে না জানো? কারণ গভর্নমেন্ট জরিমানা ধরবে। এটা হচ্ছে সাধারণ হারে কর নির্ণয়। এটা যা আসছে নিট প্রদেয় কর এখানে থাকুক। আরেকটা টেবিল করো, জরিমানা সহ করদায় নির্ণয়। সাধারণ হারে করদায় যেটা বেরিয়েছে এটা যাবে 12,217 যোগ ব্যাংক লেনদেন না করার জন্য জরিমানা। জরিমানা হচ্ছে এই টাকাটার 50%, এই করের 50%, অথবা 5,000। তো এই করের 50% কত হয় দেখো তো? 6,108। 6,108। 6,108 নির্দিষ্ট হচ্ছে 5, যেটি বেশি। তো আজকে তো 6,000 বেশি, দেন 6,108 টাকা নিবে জরিমানা। তাহলে 12,000 হচ্ছে তার অরিজিনাল কর, আর ব্যাংকের লেনদেন না করার জন্য তার জরিমানা 6,000। তাহলে মোট প্রদেয় কর হচ্ছে কত দেখো তো? 18,000, 18,325। দেখো তো, মোট প্রদেয় করের পরিমাণ হচ্ছে 18,325। এখানেও কি কারো প্রশ্ন আছে এই পর্যন্ত? না থাকলে আমাদের আরেকটা কাজ বাকি আছে। তোমার মনে আছে তুমি উৎসে করকর্তন লিখেছিলা? মনে আছে তোমার? জি ভাইয়া। গভর্নমেন্ট আমাকে আইডিয়া করে গভর্নমেন্ট আগেই আইডিয়া করে আমার কাছ থেকে কর নিয়ে গিয়েছিল 30,000 টাকা, বাদ উৎসে কর কর্তন। গভর্নমেন্ট জানে আমার কাছ থেকে কর নিতে পারবে, এই জন্য আগে থেকে অগ্রিম কর কেটেছে কত? 30,000। এই 30,000 টাকা বাদ দাও। এবার আসো, এবার গভর্নমেন্ট তো পাওনা নাই, বরঞ্চ মাইনাসের ফিগার চলে আসে। দেখো তো, 11,675। 11,675 চলে আসে মাইনাসের। মাইনাসের, তাই না? এই টাকা তো তুমি তো দিবাই না। নিট নিট করের পরিমাণ আসছে মাইনাসের 11,665। তার মানে হিসেব মতে গভর্নমেন্টকে তুমি কোনো কর দিবা না, বরঞ্চ গভর্নমেন্ট তোমাকে আরো 11,675 টাকা ফেরত দিবে। কিন্তু এটা কখনোই সম্ভব না। গভর্নমেন্ট তোমার কাছ থেকে কর যদি নিতে না পারে, তখন সে আসবে মিনিমাম, ন্যূনতম করে। যখনই মাইনাসের চলে আসবে, তখন হিসেব বাদ, সব বাদ। এবার আসবে ন্যূনতম করে। তো চলো, ন্যূনতম করের পরিমাণ
বলো তো ন্যূনতম কর কত হবে? 5,000 হবে। তার বাসা কোথায়? ঢাকা ছিল। হ্যাঁ, এই যে এবার আসছে, তার এলাকা কিন্তু কাজ করছে এখন। সে ঢাকার বাসিন্দা, ঢাকায় তার দুইটা বাড়ি আছে, যেহেতু ঢাকার বাসিন্দা তাকে ন্যূনতম কর পে করতে হবে 5,000। ব্যাস, তোমাকে এতটুকু করে দিয়ে আসতে হবে। ন্যূনতম কর পে করতে হবে 5,000। এবার আসো, পুরো অঙ্কে যদি কোথাও তোমার কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জানার থাকে, তুমি জিজ্ঞেস করো, কথা বলি। দেখো তো তোমার কোথাও প্রবলেম আছে কিনা। হ্যাঁ, বাণিজ্যিক ক্ষেত্রে যখন উৎস কোডটা আমরা কাটি, এটা কি নর্মালি আমরা যখন করদাই করি, আমরা কি আগের অঙ্কে উৎস কোডটা করছিলাম বলে মনে হইতেছে না। আচ্ছা, উঠছে করদাই করছি কিনা আমারও মনে হইতেছে না। করদাই করলে বাদ যাবে, করদাই না করলে তো বাদ যাবে না। ভাই করদাই করি না আমরা। হ্যাঁ, আচ্ছা ভাই, এই জন্যই। এই জন্যেই মনে পড়তেছে না, আমারও মনে পড়তেছে যে এরকম কোনো অঙ্কে আমরা করদাই নির্ণয় করি নাই। আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলেও কিন্তু সবসময় আমরা উৎসে কটা যোগ করি না, খেয়াল রাখো। বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ার পরে তুমি যদি উৎসে কোট যোগ করো, তবেই কেবল তুমি করদায় নির্ণয়ের সময় বাদ দিতে পারবা। তো বাণিজ্যিক উদ্দেশ্যে আছে কিন্তু উৎসে কর এখানে যোগ করো নাই, তখন কিন্তু আবার তুমি এখানে কি করতে পারবা না, বাদ দিতে পারবা না। আবার আজকে কিন্তু একটা আইডেন্টিফিকেশন অঙ্কে দিয়েছে নির্দিষ্ট করে, তোমাকে অবশ্যই করতে হবে। এই যে একদম শুরুতে যে মার্ক করে বলেছিলাম, যে বলছে নিট ভাড়া পান। নিট ভাড়া পান কথার অর্থ কি? নিট মানেই তো এখান থেকে ভাড়া কেটে ফেলছে কর, তো তাহলে উৎসে কর আসবে। আর যেহেতু এখানে উৎসে কর বাদ হয়েছে, অবশ্যই করদায় নির্ণয়ের সময় ওই টাকাটা বাদ যাবে, কারণ গভর্নমেন্ট আগেই তো আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। আর কারো প্রশ্ন আছে ভাই? কারো প্রশ্ন আছে ভাইয়া? না ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে ক্লোজ করি। ভালো থাকো তোমরা। নেক্সট যদি কারো সমস্যা থাকে ছবি দিয়ে রাখো, আর সমস্যা না থাকলে প্রবলেম নেই, আমরা নেক্সট নতুন কোনো চ্যাপ্টার দেখবো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।